দিনে নির্বাচন ও গণভোট হওয়াটাই যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আলাদা দিনে নির্বাচন ও গণভোটের আয়োজন হলে সেটি হবে চ্যালেঞ্জের। সোমবার ২৪ নভেম্বর সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। নির্বাচনের জন্য গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল লাগবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেয়া হবে। কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন ও গণভোটের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে। নির্বাচন ও গণভোট ২ দিন করা অনেক কঠিন বিষয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্বাচন এবং গণভোট একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এই ধরনের ব্যবস্থা রয়েছে। ২০৩০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার ৯০% জনগণ তীব্র দাবদাহের ঝুঁকিতে থাকবে। ৪ ভাগের ১ ভাগ থাকবে বন্যার ঝুঁকিতে। সোমবার ২৪ নভেম্বর সকালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, পানি ও মাটিতে লবণাক্ততা বাড়লে উপকূলীয় এলাকায় জীবনধারণ কঠিন হয়ে পড়বে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা মোটা দাগে অল্প খরচের নামকাওয়াস্তের সমাধান। সরকারিভাবে বড় উদ্যোগ নেই। আলোচনায় অংশ নিয়ে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জোয়া পেম বলেন, বাংলাদেশের জলবায়ু সংকট পরিবেশগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এটি আরও পরিণত হবে যদি আগাম দুর্যোগ সতর্ক ব্যবস্থা, স্মার্ট কৃষি ও অভিযোজন বাজেটের পরিধি বাড়ানো যায়। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ সিদ্ধার্থ শর্মা বলেন, বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবেলার গতি কম। যেখানে চলমান বাস্তবতায় দ্রুত উদ্যোগ জরুরি, সেজন্য সরকারি ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের বয়স ১২০ বছর। গণপূর্ত বিভাগ এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাসপাতালের মূল ভবনটি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছে। গত শুক্র ও শনিবার পরপর কয়েকবার ভূমিকম্পের ঘটনার পরিপ্রেক্ষিতেই কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেন। ভবনের অনেকাংশেই জরাজীর্ণ অবস্থা দেখা যায়। বিভিন্ন স্থানের আস্তর খসে পড়েছে। গত শুক্রবারের ভূমিকম্পের ঘটনায় হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী ও কর্মকর্তা এবং সেই সঙ্গে চিকিৎসাধীন রোগীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ওই দিনের ভূমিকম্পের দৃশ্য তারা ভুলতে পারছেন না। ২৬০০ বেডের সর্ববৃহৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসাধীন রোগী থাকেন ৪,০০০-এরও বেশি। প্রতিদিন জরুরি ও বহির্বিভাগে সারা দেশ থেকে ৫,০০০-এর বেশি রোগী চিকিৎসার জন্য আসেন। কোথাও ভর্তি হতে না পারলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোনো রোগীকেই ফেরত দেওয়া হয়নি। ২৬০০ বেডের মধ্যে ৬০০ বেড রয়েছে হাসপাতাল ২ নতুন ভবনে, বাকি ২,০০০ বেডই আছে মূল ভবনে। ছোট বড় মিলিয়ে ৪০টি অপারেশন থিয়েটার ও বৃহৎ আইসিইউ সহ এই হাসপাতালে দেশের সর্ববৃহৎ জরুরি বিভাগ রয়েছে। এই মূল ভবনটি ১৯০৪ সালে আসাম গভর্নরের সচিবালয় ছিল। ব্রিটিশরা ১৯৪৬ সালের ১০ জুলাই ২০০ বেডের হাসপাতাল করেছিল। যুদ্ধাহত সৈনিকদের ফিল্ড হাসপাতাল হিসেবে এখানে চিকিৎসা দেয়া হতো। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা মেডিকেল কলেজের বহু বছরের পুরনো মূল ভবনটি ভূমিকম্পের প্রচন্ড ঝুঁকিতে রয়েছে। পুরাতন এই ভবনটির বেশিরভাগ অংশই ইট সুরকি দিয়ে তৈরি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, হাসপাতালের মূল ভবনটি ঝুঁকিপূর্ণ। সরকার ৪,০০০ বেডের হাসপাতাল ভবন নির্মাণ করার কার্যক্রম শুরু করেছে। একটি বহুতল ভবন নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ৪,০০০ বেডের হাসপাতাল নির্মাণ কার্যক্রম শুরু হবে। কিছুদিন আগেই অনলাইন ভিত্তিক একটি ফ্যাশন হাউস অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তার বিরুদ্ধে উঠল টাকা আত্মসাতের অভিযোগ। তানজিন তিশার বিরুদ্ধে ভারতীয় বাংলা চলচ্চিত্র ভালোবাসার মরশুম এই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন সিনেমাটির প্রযোজক দাবি করা শরীফ খান। তিনি একটি গণমাধ্যমকে জানান, তিশার অসহযোগিতার কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বাদ পড়ার পর অগ্রিম নেওয়ার টাকা ফেরত দিতে টালবাহানা করছেন অভিনেত্রী।
অভিযোগের প্রেক্ষিতে তানজিদ তিশা গণমাধ্যমকে জানান এই অভিযোগ ভিত্তিহীন। আমার মানসিক শারীরিক অবস্থা ভালো না, আপনারা কি আমাকে কোশ্চেন করতে পারেন? আপনাদের মা বোন নেই, আমি কি আপনাদের বোনের জায়গায় পড়ি না? চুক্তির সময় আমাকে 1/3 পেমেন্ট দেওয়া হয়েছিল। এই সিনেমার শুটিং এর জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় আমি 1.5 মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে শুটিং ক্যান্সেল হলে এই অর্থ ফেরত যাবে না। প্রযোজকের সাথে এই বিষয়ে কথা হয়েছে কিনা এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, শরীফ খান নামক একজন মধ্যরাতে আমার সাথে ফোন করে কথা বলতে চেয়েছেন। এত রাতে আমি কেন কথা বলবো? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি, আর তিনি তো এই সিনেমার প্রযোজকই নন। তিশার আইনজীবী জসিমউদ্দিন বলেন, তানজিদ তিশা চুক্তি অনুযায়ী তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন। তিনি শিডিউল দিয়েছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু সিনেমাটির পরিচালক ভিসা ও শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এই ঘটনায় তিশাই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তিনি। দুদিনে 4 বার ভূমিকম্পের পর এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিয়েছে, যা সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। রোববার 23 নভেম্বর বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য জানান। তিনি বলেন, আজ 23 নভেম্বর পাওয়া সবশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 26 বা 27 নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে এ বিষয়ে সব আবহাওয়া পূর্বাভাস মডেল একমত হলেও সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে এই বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে। তিনি ফেসবুকে লেখেন, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে উপকূলে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে 26 নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে জানা যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শেষ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। শীতকালীন শাকসবজি চাষিরা সম্ভাব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বীজ বোনা ও জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। 2 ডিসেম্বর পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে সারা দেশে। সমুদ্রগামী জেলেদের জন্য পরামর্শ, 1 ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরুর আশঙ্কা করা যাচ্ছে। 1 ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে সমুদ্রে মাছ ধরার সকল ট্রলারকে। 30 নভেম্বরের পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ আবহাওয়া পূর্বাভাস, 1 ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরুর আশঙ্কা করা যাচ্ছে। 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে। প্রধান আসামি শেখ হাসিনার মামলাটা আজকে আর্গুমেন্টের জন্য ডেকেছিল এবং অন্য 2টি মামলা 342-র জন্য ছিল। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী 27 নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণার জন্য নির্ধারণ করেছে আদালত। রোববার 23 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা করেন। উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজু পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ 23 জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের ডিসেম্বর থেকে এসব অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ, পূর্বাঞ্চল প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। তারা যেসব প্লট নিয়েছেন সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। দুর্নীতি ও মিথ্যা হলফনামা দিয়েই এসব প্লট নিয়েছেন তারা। চলতি বছরের 10 মার্চ 6 মামলায় 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করে দুদক। পরে 31 জুলাই থেকে ঢাকার 4র্থ ও 5ম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।
জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার 23 নভেম্বর রাতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন কথা জানান। আমার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন এবং ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান এবং ওনার ছোট ছেলে অর্থাৎ আরাফাত রহমান কুকুর সহধর্মিণী শামিলা রহমান উনি এখানে উপস্থিত বাংলাদেশে আছেন। তিনি বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ গত 15 অক্টোবর বিএনপির চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় ৪৯ বাংলাদেশি সহ মোট ১১১ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনাপেল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়। সোমবার ২৪ নভেম্বর জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে জানানো হয়, ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের ৪৯ জন ছাড়া আরও রয়েছেন ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে প্রবাসী। প্রবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ১ ও ২, KLIA ১ ও KLIA ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের ব্যয় এসেছে বন্দীদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে। জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানায়, সাজা শেষ হওয়া বিদেশি বন্দীদের মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান রোধে নিয়মিতভাবেই এমন প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ঢাকা প্রেসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।